দেশে এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা উচিত। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে থাকলে বাংলাদেশ ফেরত না যাওয়া পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তবে ভারতে থাকতে চাইলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলে চুপ থাকতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিভাবে ম্যানেজ করা হবে তা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। ভারতকে ডিল করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, হায়দ্রাবাদ আর কাশ্মীরের মতো খাইয়ে ফেলবে। আমাদের কালেকটিভ মেমোরিতে জায়গায় রাখতে হবে কিভাবে হাসিনাকে সাপোর্ট দিয়া বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছিল ইন্ডিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনাকে নিয়ে এবারে কঠিন হুঁশিয়ারি দিল ডাক্তার মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত এবং শেখ হাসিনাকে নিয়ে কড়া বার্তা জানিয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনূস। তিনি বলেছে শেখ হাসিনাকে অতি দ্রুত অতি শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে এবং দেশে ফিরিয়ে এনে শাস্তি না দেওয়া পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না। শেখ হাসিনাকে শাস্তি না দেওয়া পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না কোনোভাবেই, এমনটাই বলেছে আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস। ডাক্তার মোহাম্মদ ইউনূস কি বললো আমরা সেটা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আমি বেশি কথা বাড়াবো না, আমি শুধুমাত্র এতটুকুই বলতে চাই, শেখ হাসিনা যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে দেশের মানুষের প্রতি, তাকে অবশ্যই দেশে এনে শাস্তি প্রদান করা হোক। ডাক্তার ইউনূসের সঙ্গে আমরা একমত। চলুন কথা না বাড়িয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে ডাক্তার মোহাম্মদ ইউনূস কি বললো শেখ হাসিনাকে নিয়ে সেটা দেখি, তারপরে কথা বলি। দেশে এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা উচিত। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে থাকলে বাংলাদেশ ফেরত না যাওয়া পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকার প্রধানের বাসভবনে নেয়া সাক্ষাৎকারটি আজ প্রকাশ করেছে পিটিআই। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত 1 মাস সেখানেই আছেন তিনি। শেখ হাসিনার বিদায়ের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তী সরকার। ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআইয়ের প্রশ্নের জবাবে শেখ হাসিনা সম্পর্কে কথা বলেছেন সরকার প্রধান। তার মতে, শেখ হাসিনা যে নৃশংসতা চালিয়েছেন তার বিচার না হওয়া পর্যন্ত শান্তি পাবে না বাংলাদেশের মানুষ। তাকে দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। তাকে ফেরত আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা উচিত। ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। বিষয়টিকে অবন্ধুসুলভ আচরণ বলে উল্লেখ করেন তিনি। এসব বক্তব্য দুদেশের জন্যই অস্বস্তির, এমনটাও বলেন ডক্টর ইউনূস। তিনি ভারতে অবস্থান করছেন, একই সময়ে আবার কথাও বলছেন, যেটি সমস্যা তৈরি করছে। তিনি চুপ থাকলে মানুষজন সব ভুলে যেত। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে নানা দিক নির্দেশনা দিচ্ছেন। সাক্ষাৎকারে দিল্লি ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। পরামর্শ দেন পুরনো একতরফা ধারণা থেকে বেরিয়ে আসার। শুধু শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, অন্যথা আফগানিস্তান হয়ে যাবে। এদেশের সব দল ইসলামিস্ট, এমন ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। দেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতিকে অতিরঞ্জিত করছে ভারতের গণমাধ্যম, এমন অভিযোগ করে ডক্টর ইউনূস বলেন, দেশে যেসব হামলার ঘটনা ঘটেছে সেগুলো সাম্প্রদায়িক নয়, বরং রাজনৈতিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা জিনিস এখন খুবই যতই দিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে যে ভারতের কাছে শেখ হাসিনা যেন একটা গলার কাটা হয়ে দেখা দিয়েছে। ভারত আসলে কি করবে? তারা শেখ হাসিনাকে কতদিন তাদের কাছে রাখবে এবং কিভাবে রাখবে, এবং যেভাবে তারা রাখছে এখন পর্যন্ত, সেই রাখার কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা কি খুব বৈরী রূপ নিবে, নাকি সেটা
বাংলাদেশকে চাপে ফালানোর মতো ব্যবস্থা দাঁড়াবে। এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে শেখ হাসিনা ভারতের জন্য এখন আর কোনো তুরুপের তাস নয়, বরং তার জন্য একটা বোঝা। এবং আন্তর্জাতিক বিবেচনাতেই পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে ভারতে অনির্দিষ্টকালের জন্য রাখতে সমর্থন জানাবে না। এবং ভারতকে দেখুন, এই মুহূর্তে কিছুদিন আগেও বলা হতো ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারে না। একমাত্র ব্যতিক্রম ছিল বাংলাদেশ। একমাত্র বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো ছিল। কেন অন্যদের সঙ্গে ছিল না? এই কারণে ছিল না, ভারতের যে স্বভাব, যে কেবল নেওয়ার স্বভাব, দেওয়ার স্বভাব ছিল না। এই স্বভাবের কারণে বাংলাদেশ ছাড়া কেউ তার উপর হ্যাপি ছিল না। শেখ হাসিনা হ্যাপি ছিলেন, কাজেই বাংলাদেশের মানুষ কি চাইতো সেটা কিন্তু কখনো প্রকাশিত হয়নি। প্রকাশিত হয়েছে বাংলাদেশের উপর চেপে থাকা স্বৈরাচারী হাসিনা সরকার কি চায় সেটাই। এবং সেই প্রচারটাই, সেই প্রাপ্তিটাই ভারত এতদিন বেশ এনজয় করেছে। কিন্তু এবার কি হবে? এরই মধ্যে ভারতের সরকার, মানে তাদের ওটাকে বলে সাউথ ব্লক বলে আর কি, ওই সরকার সচিবালয় এটাকে সাউথ ব্লক বলে তারা। এবং এই ভারতের সরকার মানে সাউথ ব্লক তারা কি চায় এটা যতটা না গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে যে ভারতের জনগণ কি চায়। এরই মধ্যে ভারতের জনগণ, ভারতের বিভিন্ন মিডিয়া তারা কিন্তু নরেন্দ্র মোদীর সরকারকে, মানে সাউথ ব্লকের যে পলিসি বাংলাদেশের প্রতি অথবা শেখ হাসিনার প্রতি, তাকে ঠিক সমর্থন করছে না। উদাহরণ দিয়ে বলি, ভারতের একাধিক মিডিয়ায় এ নিয়ে অনেক রিপোর্ট ছাপা হয়েছে। সবশেষ একটা মিডিয়া আমি আজকেই দেখলাম, সেটা হলো দ্য ওয়্যার। দ্য ওয়্যার ভারতের একটা অনলাইন মিডিয়া, বাট খুব পাওয়ারফুল। ওদের টেলিভিশনও আছে, মানে অনলাইন ভিডিও আছে, বেশ পাওয়ারফুল এটা। এবং ভারতের অনেক বড় বড় সাংবাদিক এখানে কাজ করেন। এই দ্য ওয়্যারে একটা নিবন্ধ ছাপা হয়েছে। সেই নিবন্ধদের শিরোনামটা এমন যে ইন্ডিয়াস শেখ হাসিনা প্রবলেম ইজ নট গোয়িং অ্যাওয়ে ইজিলি। মানে সহজ বাংলা হলো যে ভারতের যে শেখ হাসিনাকে নিয়ে যে সমস্যা, এটা খুব সহজে দূর হচ্ছে না। এর মাধ্যমে তারা অনেক কিছু বলেছে, এবং যেগুলো বলেছে আমার কাছে পড়ে মনে হয়েছে এগুলো একেবারেই বাস্তব কথা। আমাদের সাধারণ মানুষের যে উপলব্ধি, তার সঙ্গে এই নিবন্ধের বক্তব্যগুলো মিলে যায়। যেমন এখানে যেটা বারবার বলেছেন ওনারা, যে বছরের পর বছর এই হাসিনা সরকার, দুর্নীতিপরায়ণ সরকারের ব্যাপারে ভারত অন্ধ ছিল, এবং ভারতের এই অন্ধ থাকার সুযোগটা হাসিনা সরকার বেশ ভালোভাবেই নিয়েছে। কীভাবে নিয়েছে? তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে দিয়েছে। এবং এই নিবন্ধে একটা হিসেবও দেওয়া হয়েছে যে $150 বিলিয়ন, যেটা নাকি আমাদের টাকায় দাঁড়ায় 17,70,000 কোটি টাকা। এই টাকা এই সরকার নিজে অথবা তার পছন্দের লোকদের দিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। টাকার এই পরিমাণটা আমাদের দেশের জাতীয় যে বাজেট হয়, সে বাজেটের দ্বিগুণ, মানে 2 বছরের বাজেটের সমান টাকা এই দুর্নীতিবাজ হাসিনা সরকার এই দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। তো এই সরকারকে, এমন একটা সরকারকে ভারত সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই সাপোর্ট এদেশের সাধারণ মানুষ মানবে কেন? মানতে তো পারে না। এমনকি বিগত নির্বাচনের আগে, নিবন্ধে যেটা বলা হয়েছে, বিগত নির্বাচনের আগে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র কিন্তু এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই চাপটা শুরুতে দিলেও পরে এই মোদী সরকারের কারণে সেটাকে দেওয়া সম্ভব হয়নি। মোদী সরকার বারবার বোঝানোর চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রকে যে এটা আমাদের ইস্যু, এটা আমাদেরকে হ্যান্ডেল করতে দেন। এবং বলেছে, যেমন ওই সময় উনি যে লিখেছেন, এই লেখক যেটা লিখেছেন, সেই জিনিসটা আপনাদেরকে আমি পড়ে শোনাই। এই লেখক লিখেছেন, ওই সময়ে দিল্লি ওয়াশিংটনকে বলেছিল যে আমাদের মধ্যে, মানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারত্ব নিয়ে কোনো না কোনো ঐকমত্য না হলে তারা, মানে যুক্তরাষ্ট্র, আমাদের কৌশলগত অংশীদার হিসাবে পাবে না। এমন হুমকিও কিন্তু মোদী সরকার সেই সময়
যুক্তরাষ্ট্রকে দিয়েছিল, এবং এটা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র পারেনি যে বাংলাদেশের উপর চাপটা প্রয়োগ করতে। এবং ওই সময় আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের মানে ওই সময়কার যিনি প্রভাবশালী রাজনীতিবিদ ওবায়দুল কাদের বলেছিলেন না, এ তলে তলে সব ঠিক হয়ে গিয়েছে, এটা হলো ওই জিনিস। আরেকটা সমস্যা যেটা হলো এই সমস্যা ভারত বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে এই লেখক বলছেন যে ভারতের সমস্যাটা হলো যে যখন এদেশে একটা গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনা যখন পালিয়ে এদেশ ছেড়ে চলে গেল, তখনও ভারত বুঝতেই পারেনি, ভারতের আমলারা ভারতের কূটনীতিকরা বুঝতেই পারেনি যে দেশের মানুষ আসলে কি চায়। তারা বুঝতেই পারেনি বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, এটাই তারা বুঝতে পারেনি। বরং তারা আওয়ামী লীগের যে ন্যারেটিভটা, আওয়ামী লীগের যে ব্যাখ্যাটা, সেটাকেই তারা গ্রহণ করার চেষ্টা করেছে। যার ফলটা কী হয়েছে, যার প্রকাশটা কীভাবে ঘটেছে, যে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরে যখন বলছেন যে এই ঘটনাটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মতো, দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির মতো, তখনও ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশের জনগণের যে ইচ্ছা ছিল সেটাকে তাদের পার্লামেন্টে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। এটা হলো এই নিবন্ধের বক্তব্য। এবং এই নিবন্ধে বলা হয়েছে যে বাংলাদেশের মানুষ কেন ফুঁসে উঠেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে, এই জিনিসটাই ভারত বুঝতে পারেনি। যদিও নিবন্ধের শিরোনাম ছিল যে এটা খুব সহজে যাবে না এই সমস্যা, শেষে কিন্তু আবার একটা সহজ সমাধানও এই নিবন্ধে প্রকাশিত হয়েছে। সেই সমাধানটা কি, তারা বলেছে যে ভারতের এখন উচিত হবে তার দীর্ঘদিনের যে মিত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, সেটাকে ত্যাগ করে তার নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সঙ্গে মিত্রতা করার চেষ্টা করা। যদি সেটা না করে তাহলে ভারত লস করবে। এই জিনিসটাই আমি এই নিবন্ধের মূল এই জায়গাটা আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন তারা কীভাবে বলতে চাচ্ছে। সেই জিনিসটা বলছে যে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যোগাযোগ করার এখনই উপযুক্ত সময়। একই সঙ্গে ভারতকে তার পুরনো মিত্রকে, মানে আওয়ামী লীগকে, পুরনো মিত্রকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করতে হবে, বাছাই করতে হবে বাংলাদেশের নতুন মিত্রকে। এ উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ নিয়ে তার মানে ভারতের পুরনো নীতি ব্যর্থ হয়েছে, পুরনো মিত্র জনগণের কাছে এখন মূল্যহীন, মানে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা এদেশের জনগণের কাছে এখন মূল্যহীন, কোনো মূল্যই তার নাই। কাজে তাকে ধরে রাখলে ভারত ক্ষতিগ্রস্ত হবে। বেশ, মানে ভারতেরই একটা পত্রিকা এই নিবন্ধটা ছেপেছে। নিবন্ধটা যেই লেখুক কিন্তু ছেপেছে তো ভারতের পত্রিকা। এটা কিন্তু খুবই, আমি মনে করি খুবই একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, এবং বিশ্লেষণটা আমার পছন্দ হয়েছে বলেই বলবো। এখন এই ক্ষেত্রে ভারতের প্রথম করণীয়টা কী হবে? ভারত যে এদেশের জনগণের সঙ্গে মিত্রতা করতে চায়, ভারত যে এদেশের বর্তমান সরকারের সঙ্গে কেবল নয়, এই দেশটার সঙ্গে মিত্রতা করতে চায়, বর্তমান অথবা অতীত কোনো সরকার গুরুত্বপূর্ণ না, জনগণ গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যে ভারত বুঝাতে চাইবে, কীভাবে বুঝাবে? এর প্রথম উপায়টা হলো যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, তার মধ্যে 56টাই হলো হত্যা মামলা, বিচার হবে। ভারতের উচিত হবে শেখ হাসিনাকে দ্রুত সরকারের সঙ্গে আলোচনা করে ফেরত পাঠানো। ফেরত পাঠানোর অর্থ বাংলাদেশের জনগণ যেটা চায় শেখ হাসিনাকে নিয়ে, যে তাকে তার কৃতকর্মের জন্য বিচারের সম্মুখীন হওয়া, সেই জিনিসের সহায়তা করা, সেই ব্যাপারে সহায়তা করাই হবে ভারতের জন্য সর্বোত্তম পদ্ধতি। আমার ধারণা ভারত এটা খুব শিগগিরই বুঝবে, এবং বোঝার জন্য বাংলাদেশ সরকার তার জন্য কিছু পথও খোলা রেখেছে। সেটা কি? সেটা হলো তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে শেখ হাসিনার। কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিলে পরে শেখ হাসিনা আর কয়দিন থাকতে পারবে? কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ঢুকেছিল, কিন্তু সেই পাসপোর্ট তো বাতিল, এবং সেই পাসপোর্টটা ঢুকলেও ভারতের মানে নিয়ম অনুযায়ী 45 দিন মানে 1.5 মাসের বেশি ভারতে সে থাকতে পারতো না। সেই 1.5 মাসেরও কিন্তু অনেক দিন, প্রায় 3 সপ্তাহর বেশি পার হয়ে গেছে। আর বড় জোর 15-20 দিন সে ভারত থাকতে পারবে। আমার ধারণা এই 15-20 দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অথবা শেষ হওয়ার কিছুটা আগেই ভারত বাংলাদেশের গভর্নমেন্টকে বলবে যে আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছি, এবং না পাঠিয়ে কোনো উপায় নেই। না পাঠিয়ে ভারত এই সম্পর্ক
কেন নষ্ট করবে? তাদের তো ক্ষতি হবে আমি মনে করি। কাজেই এখন নতুন মিত্রকে আলিঙ্গন কিভাবে ভারত করবে সেটাই হলো দেখার বিষয়। আমরা অপেক্ষা করব। আমি মনে করি ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। ভারত যদি তার বড় ভাই সুলভ আচরণ, বড় ভাই সুলভ মনোভাব এবং সে ধরনের আচরণ বন্ধ করে, তাহলে দু দেশের মধ্যে সম্পর্ক উন্নত হতেই পারে এবং সেটা হওয়াটাই প্রত্যাশিত। আর যদি বড় ভাই সুলভ আচরণ সে অব্যাহত রাখে, তাহলে আমি মনে করি সেই ক্ষতিগ্রস্ত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দিয়েছেন, যেগুলো ভারতের পত্রিকা নয়, ঠিক ভারতের যে সংবাদ মাধ্যম রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, পিটিআই। তো সেখানে প্রকাশিত হয়েছে, যেখানে তিনি স্পষ্টতভাবে কতগুলো পয়েন্ট এনেছেন। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটি অবন্ধু সুলভ। এটি বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্ব সম্পর্ক ভারত দাবি করে রয়েছে বা আশা করে, এখানে শেখ হাসিনা একটা বাধা। নেটিজেন থেকে শুরু করে সামাজিক মাধ্যমে সবাই বলার চেষ্টা করছেন যে এইভাবে সরাসরি ভারতের চোখে চোখ রেখে এত তীব্র প্রতিবাদ ইতিপূর্বে কোনো রাষ্ট্রনায়ক করতে পারেননি, স্বয়ং বঙ্গবন্ধু পারেননি, অন্য কেউ পারেননি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস খুব অল্প ভাষায় যে কথাটি বলেছেন, এটি নিয়ে তার যারা সমর্থক তাদের আনন্দের শেষ নেই। তিনি দ্বিতীয় যে বক্তব্যটি দিয়েছেন সেটি হলো বাংলাদেশে শেখ হাসিনাকে আনতে হবে, বিচার করতে হবে এবং এটি জনগণের দাবি, এবং বাংলাদেশ যখনই চাইবে তখনই তাকে ফেরত দিতে হবে। এই হলো বক্তব্যের মোদ্দা কথা। 3 নম্বর যেটি একেবারে বোম ব্রাস্টিং, সেটি হলো তিনি বলেছেন যে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখার তিনি পরামর্শ দিয়েছেন, যে যত চুপ থাকুন, কথা বলবেন না। তো তার এই বক্তব্য নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে। সবাই একেবারে যাকে বলে ধন্য ধন্য, এর চেয়ে কোনো কথা আর হয় না। আমার বললাম না যে শরীরের মধ্যে অনেক আগের থেকেই কেন যেন সব কিছুর মধ্যে আমি ভিন্নতা বা ভিন্ন মত দেখতে পাই। আমি যতটুকু ইন্ডিয়াকে জেনেছি এবং শেখ হাসিনাকে যতটুকু জানি, সেটা হলো তার মুখ বন্ধ করা যাবে না। আমরা অনেক সময় বলি না যে একে তো নাচুনি বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি। তো তাকে যে মুখ বন্ধ করতে বলা হয়েছে, এখন তিনি মনে করবেন যে আল্লাহ, তার কথা তো তাহলে লোকজন শুনছে এবং ডক্টর ইউনূসও শুনছেন। তো ইটস এ গোল্ডেন অপরচুনিটি টু সে মোর অ্যান্ড মোর, আরও বেশি বেশি করে অশ্রাব্য অকথ্য ভাষা তিনি ব্যবহার করবেন। তো এটা তার যে অতীতের ক্যারেক্টারিস্টিক্স বিভিন্ন সময়টাতে আমরা দেখেছি। আমি নিজেও ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তার সঙ্গে কথা বলেছি। এখানে তিনি সরাসরি অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছেন। তো এখন যখন তিনি জেনে গেছেন যে তার কথা বাংলাদেশে কাউন্ট হচ্ছে, লোকজন দেখছে, শুনছে, সামাজিক মাধ্যমে এটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, তার নেতাকর্মীরা এগুলো কাউন্ট করছে এবং প্রতিপক্ষ যারা আছে, রাজনৈতিক প্রতিপক্ষ, তারাও এই শেখ হাসিনার এই বক্তব্যগুলো নিয়ে উদ্বিগ্ন, রেসপন্ড করছেন। তো এবং সেটা যদি ডক্টর ইউনূসের মতো মানুষের মুখ দিয়ে বের হয়, তাহলে ওই যে ঢোলের বাড়িতে তিনি কিভাবে নাচতে পারেন। দিল্লি এয়ারপোর্টে আপনি দেখেছেন যে এই প্রায় 80 বছর বয়স্ক শেখ হাসিনা, তাকে অভ্যর্থনা জানানোর জন্য যে সকল নাচনেওয়ালি এসেছিলেন, তাদের সঙ্গে তিনি কত সুন্দর হাত ঝুলিয়ে ঝুলিয়ে নেচেছেন। তো ডক্টর ইউনূসের এই বক্তব্য শোনার পর তিনি আরও বেশি করে বলবেন, এটা আমার কাছে মনে হচ্ছে তিনি চুপ থাকবেন না। 2 নম্বর হলো যে ভারত তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে, এবং তিনি কেবল নরেন্দ্র মোদীর একক কথায় আশ্রয় পাননি, ভারতের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে তাকে আশ্রয় দিয়েছে অ্যাজ এ প্রেস্টিজ ইস্যু অফ ইন্ডিয়া। সেকেন্ড থিং হলো ভারতের যে সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং মিডিয়া আরও শক্তিশালী।
তারাও শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এটা তাদের একটা ইজ্জত কা সওয়াল, ইজ্জতের কসম। যেভাবে দালাই লামাকে আশ্রয় দিয়ে তারা চীনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে, ঠিক এইটাও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা তারা তাদের ইজ্জত কা কসম হিসাবে নিয়েছে। এর ফলে কি হচ্ছে, শেখ হাসিনাকে দিয়ে এই ধরনের বক্তব্য দিয়ে যদি বাংলাদেশকে বিব্রত করা যায়, ডক্টর ইউনূসকে বিব্রত করা যায়, তাহলে ভারত খুব খুশি হবে এবং ভারত সেই কাজটি করবে। 2 নম্বর হলো যে ভারতের সঙ্গে যদি বিরোধ করতে হয় তাকে, সেক্ষেত্রে শেখ হাসিনাকে উপলক্ষ করে বিরোধ করাটা আমার কাছে ডক্টর ইউনূসের জন্য লাভবান মনে হচ্ছে না। এ কারণে আমরা তাকে বলছি পতিত, তিনি পচে গেছেন, পালিয়ে গেছেন, তার 2 পয়সার মূল্য নাই। তো তাকে নিয়ে তো আমার ভারতের সাথে বার্গেনিং করার দরকার নেই। ভারতের সাথে বার্গেনিং করার জন্য আদানি আছে, ভারতের সাথে বার্গেনিং করার জন্য সীমান্ত আছে, ভারতের সাথে বার্গেনিং করার জন্য 7 সিস্টার আছে, ভারতের সাথে বার্গেনিং করার জন্য চীন আছে, ভারতের সাথে বার্গেনিং করার জন্য সেই যে সুন্দরবনে যে তারা বিশাল সেই কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র করেছে সেটি আছে। আরও অনেক বাংলাদেশে লক্ষ লক্ষ ভারতীয় কাজ করছে, রেমিটেন্স পাঠাচ্ছে, সেগুলো আছে। ভারতের বিশাল ইনভেস্টমেন্ট রয়েছে। তো এইগুলো নিয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস টান দেন, ঠিকমতো টান দেন, আমার কাছে মনে হচ্ছে না যে দিল্লির যে দাদা তারা খুব বেশিক্ষণ স্থির থাকতে পারবেন এবং তারা মানে ভারতের বন্ধুত্ব বা অবন্ধুত্ব সুলভ আচরণ নিয়ে ডক্টর ইউনূসের যে আক্ষেপ, এই আক্ষেপ ডক্টর ইউনূসকে করতে হবে না। ভারতই তখন বন্ধু হওয়ার জন্য একেবারে উন্মুখ হয়ে পড়বে এবং এটা কেবল ভারত নয়, আমেরিকার ক্ষেত্রে আমি এটা দেখেছি যে বড় বড় রাষ্ট্রগুলো সবসময় শক্তের ভক্ত, নরমের জম হয়। যখন ইরানের বিপ্লব হলো এবং ইরানের ছাত্ররা সেই বিপ্লবের নেতৃত্বে ছিলেন, আজকে যেভাবে ছাত্ররা ডক্টর ইউনূসকে বসিয়েছেন, একইভাবে আয়াতুল্লাহ খামেনিকেও সেই ছাত্ররা আহ্বান করে কিন্তু নিয়ে এসেছিলেন। এখানে ডক্টর ইউনূস যেমন 5 তারিখের 72 ঘন্টা পরে এসেছিলেন, আর যেটা আয়াতুল্লাহ খামেনি তিনি এই 5 তারিখের 24 ঘন্টা আগে তিনি তেহরান পৌঁছেছিলেন, অর্থাৎ তিনি পৌঁছানোর পর অভ্যুত্থান হয়েছিল। ফলে পুরো অভ্যুত্থানের নেতৃত্বটা তার হাতে ছিল, আর এখন অভ্যুত্থানের নেতৃত্বটা কিন্তু ছাত্রদের হাতে। তো সেই ছাত্ররা আয়াতুল্লাহ খামেনির কাছে দাবিনামা পেশ করলেন, তারা আমেরিকান এম্বাসিতে আক্রমণ চালাতে চান এবং সেটা করা হলো। এবং ঠিক না, এখানে উল্টো, মানে ছাত্ররা কোনো আলাপ আলোচনা না করেই আমেরিকান এম্বাসি আক্রমণ করলো এবং পুরো সেই আমেরিকার সেই এম্বাসিতে কর্মরত সবাইকে জিম্মি করে ফেললো এবং করার পর এটা প্রথম ছাত্ররা ঘটিয়ে তারপরে তারা বিপ্লবের তারা যাকে নায়ক বানিয়েছেন আয়াতুল্লাহ খামেনি, তার সাথে দেখা করতে আসলেন এবং এই ছাত্রদের নেতৃত্বে ছিলেন পরবর্তী প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। তো আয়াতুল্লাহ খামেনি সাহেব সেটা সমর্থন দিলেন এবং আরও স্ট্রংভাবে বললেন যে তোমরা ভালো কাজ করেছো, এবং এটা নিয়ে তারা আমেরিকার সঙ্গে যে বার্গেনিং করলেন এবং সেই বার্গেনিং আমেরিকা কিন্তু ইরানের কাছে আত্মসমর্পণ করেছিল। এখন একটা শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে বার্গেনিং করার অনেকগুলো বিষয়াদি রয়েছে। চীন মানে আমেরিকা কিন্তু মানে যাকে বলা হয় একবার মুখ দিয়ে তাকে বলতে হয়নি রেজা শাহ পাহলভি যে পালিয়েছে তাকে ফেরত দেন, তাকে আমরা এনে বিচার করবো, এই কথাগুলো বলতে হয়নি। আমেরিকা এবং আব্বা করে বলেছে যে আমরা আমাদের দেশে তাকে আশ্রয় দেব না এবং তাকে সেই তার দীর্ঘদিনের যে পোষ্য সেই রেজা শাহ পাহলভি তাকে আমেরিকা থেকে প্লেনে বস্তা ভর্তি করে তাকে ফেরত পাঠিয়েছিল আয়াতুল্লাহ খামেনিকে খুশি করার জন্য। তো রাজনীতিতে এবং কূটনীতিতে অনেকগুলো ঝড় আসে, সেই ঝড়গুলোকে কিভাবে মোকাবেলা করে সেটাই হলো বড় ব্যাপার। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে যে ম্যান্ডেট আছে, এখনও ছাত্ররা যেভাবে আমি প্রথমে আলোচনাতে বললাম যে আজকের এই দিনটিতে ছাত্ররা আজকের দিন ওই 30 দিন পরেও তারা যে ঐক্য দেখালো তাতে বোঝা গেল যে তাদের যে ইউনিটি এটা এখনও কার্যকর এবং তাদের যে শক্তিমত্তা এটি প্রতিপক্ষের জন্য এখনও হুমকি। তো কাজেই
এই শক্তিটা যেহেতু ডক্টর ইউনূসের সঙ্গে এখনও আছে, কাজেই ভারতের সঙ্গে কোনো বিষয়ে বার্গেনিং করার জন্য এখানে যে এই দেশ থেকে পালিয়ে গেছেন, শেখ হাসিনা চলে গেছেন, তাকে নিয়ে তার অভিমান করা বা কথা বলা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? ডাক্তার মোহাম্মদ ইউনূস যে পদক্ষেপ গ্রহণ করেছে, শেখ হাসিনাকে শাস্তি দেওয়া হবে তিনি বলছেন, এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? শেখ হাসিনাকে শাস্তি দেওয়া হলে কি প্রকার শাস্তি দেওয়া হতে পারে? এ ধরনের শাস্তি দিলে আপনারা খুশি হবেন না? আপনারা সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা শেষ করবো। ভিডিও শেষ করার আগে বলবো আপনাদেরকে, যারা আমাদের চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। ভালো থাকবেন, আর কথা না বাড়াই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক, আমাদের সকলের এটা দাবি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।